মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি বিসিএস প্রশ্ন সলিউশন অর্থাৎ 10তম বিসিএস এর যে প্রশ্ন সেটার ম্যাথমেটিক্সের যে অংশটুকু সেটা আজকে আপনাদেরকে আমি সমাধান করে দিব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে 10 থেকে 40তম পর্যন্ত যে বিসিএস এর যে ম্যাথ অংশটুকু আছে এটা আপনাদেরকে সলিউশন করে দেব স্টেপ বাই স্টেপ। আমার লেকচারগুলো আপনারা দেখতে থাকবেন, তাহলে আশা করি 10 থেকে 40তম পর্যন্ত বিসিএস এর প্রত্যেকটি কোশ্চেন অর্থাৎ ম্যাথ কোশ্চেনগুলোর সলভ আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে আমি যেই বিষয় ক্লাস নেব সেটা হচ্ছে 10তম বিসিএস এর প্রশ্ন সমাধান, অর্থাৎ 10তম বিসিএস এর যে ম্যাথ যে অংশটুকু সেটা আজকে আপনাদেরকে সমাধান করে দেব। তো আমার ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ করবেন, তাহলে আপনাদের 10তম বিসিএস এর যে অঙ্কগুলো আছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি জবের এক্সাম দিতে গেলে আপনার অবশ্যই বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে হবে। আপনি বিসিএস থেকে শুরু করে প্রাইমারি বা অন্যান্য যে জবগুলো আছে সেই জবগুলোতে পরীক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই বিসিএস এর ম্যাথ সলিউশন করতে হবে, কারণ এইখান থেকে অনেক কোশ্চেন কমন পাওয়া যায়। তো এই কারণে আপনাদেরকে এই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলো তো কমন পড়েই, এমনকি রিলেটেড ম্যাথগুলোও পরীক্ষাতে আসে। তো এই কারণে আপনাদেরকে অবশ্যই এই ম্যাথগুলো সলভ করতে হবে। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথম দেখুন 1 নম্বর কোশ্চেনটা 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা দেখাইতে বলছে। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। আগে আপনাদেরকে বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায় না সেই সংখ্যাটিকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 1 হতে 30 পর্যন্ত মোট 10টি মৌলিক সংখ্যা আছে। সেগুলো কি কি আপনি এদেরকে আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে দেখেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 ও 29, এই মোট 10টি সংখ্যা। তার উত্তর হবে কি 10। আশা করি বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর অঙ্কটি দেখুন, নিচের কোন সংখ্যাটি মৌলিক। তো দেখুন 4টি অপশন দেওয়া আছে। প্রথমে আছে 91। 91কে যদি আপনারা 7-এর সাথে 13 দিয়ে গুণ করেন তাহলে 91 পাবেন। 143 11-এর সাথে 13 গুণ করলে 143 হবে। 47 1 দিয়ে 47কে গুণ করলে 47 হবে। আর 87 3 দিয়ে 29-এর সঙ্গে গুণ করলে 87 হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত? 3 নাম্বারটা অর্থাৎ গ নাম্বারটা। এই দেখেন 47, শুধু 1 আর 47 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না। তার মানে 47 হচ্ছে কি মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন একটি অঙ্ক, 3 নম্বর অঙ্কটি। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত হবে? কোন একটা জিনিস নির্মাতা তিনি হচ্ছেন 20% লাভে ওই জিনিসটি বিক্রি করতেছেন, আবার খুচরা বিক্রেতা সেটা আবার 20% লাভে বিক্রয় করে। তাহলে ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা যদি হয় তাহলে আমাদের খুচরা মূল্য কয় টাকা হবে সেটা আপনাদেরকে বের করতে হবে। তাহলে নির্মাতা যে 20% লাভে বিক্রয় করতেছে, তাহলে নির্মাতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, নির্মাতার বিক্রয় মূল্য কত টাকা হবে? 120 টাকা হবে। এখন খুচরা বিক্রেতা সেটা আবার 20% লাভে বিক্রয় করতেছে এই নির্মাতার যে জিনিসটা সেটা। তাহলে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা হবে, তাই না? তাহলে এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, 120 ভাগ হচ্ছে 100 হবে। এখন এই যে খুচরা বিক্রেতা কিন্তু ওই নির্মাতার যে লাভ হয়েছে 120 টাকা সেটা আবার সে বিক্রয় করবে। তাহলে তার ক্রয় মূল্য সেটা সে 120 টাকাতে যদি ক্রয় করে থাকে তাহলে ক্রয় মূল্য 120 টাকা হলে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120, বেশি হবে। তাহলে 120 গুণন 120 ডিভাইডেড বাই 100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে 12 গুণ করলে কত হবে? 144 টাকা হবে। তাহলে খুচরা মূল্য ওই নির্মাতার কাছ থেকে যে 20% লাভে জিনিসটা যে ক্রয় করে আবার বিক্রয় করলো তার কত টাকা লাভ হলো? তার হচ্ছে 144 টাকা লাভ হলো। উত্তর হবে কত? 144 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি। এবার আমরা আরেকটি অঙ্ক সলভ করব। দেখুন 4 নম্বর অঙ্কটি খেয়াল করুন যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে তবে এর ক্ষেত্রফল কত। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কি? √3/4a²। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার আরেকটি কোশ্চেন দেখুন, 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। এখন 1 হতে 49 পর্যন্ত যে ক্রমিক সংখ্যা আছে সেগুলোর গড় বের করতে আমাদের অনেক সময় লাগবে। এই কারণে আমরা কি করব? শর্টকাট নিয়ম এখানে অ্যাপ্লাই করব। 1 হতে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় সমান শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শেষ পদ 49 আর প্রথম পদ কত? 1। তাহলে 49 যোগ 1 50 ভাগ 2, 2 দিয়ে 50-এ কাটলে কত হবে? 25। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 25।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটু অঙ্ক আপনাদেরকে সলভ করে দেবো এখন। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? একটি আম আপনি 1 টাকায় 3টি আম ক্রয় করলেন এবং ওই 1 টাকায় আবার 2টি বিক্রি করলেন, তাহলে আপনার কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? আপনার লাভ হবে। আপনি 1 টাকাতে 3টা কিনে 1 টাকাতে 2টা বিক্রি করলেন, তাহলে আপনার লাভ হবে। শতকরা কত লাভ হবে সেটা আপনাকে বের করতে হবে। তাহলে 3টি আম ক্রয় করে কয় টাকায়? 1 টাকায়। তাহলে একটি আম ক্রয় করবে কত? 1/3 টাকায়। আচ্ছা, আবার 2টি আম বিক্রয় করে কয় টাকায়? 1 টাকায়। একটি আম বিক্রয় করে কয় টাকায়? 1/2 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে কত? 1/2 বিয়োগ হচ্ছে 1/3। অর্থাৎ লাভ সমান আমরা কি জানি? যে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। এটা আমরা জানি। তো আমরা এটা লসাগু করব। লসাগু হবে 6, 3 দুগুণে 6, এখানে হবে 3, 3 দুগুণে 6 2, এখানে হবে 2, 2 একে 2। তাহলে আমাদের হচ্ছে কত? 1/6 টাকা। তাহলে এই যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কার উপর নির্ভর করে? এটা হচ্ছে অর্থাৎ লাভ বা ক্ষতি এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তাহলে আপনি ক্রয় করছেন কত টাকায়? 1/3 টাকায়। তাহলে 1/3 টাকা আপনার লাভ হচ্ছে কয় টাকা? 1/6 টাকা। তাহলে 1 টাকায় কত হবে? এই যে 1 টাকা হবে কত? 1 গুণন এই 3 কিন্তু উপরে উঠে যাবে, ভাগ হচ্ছে 6, আর 100 টাকা আপনার বেশি লাভ হবে, তাহলে 100 উপরে লিখতে হবে। 1 গুণন 3 গুণন 100 ভাগ হচ্ছে 6, কাটাকাটি করলে কত হবে? 50 টাকা। উত্তর হবে কি? 50%। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক আসলে পারবেন না? অবশ্যই পারবেন। তো আবার দেখেন প্রত্যেকটি আমার অঙ্ক সলভ করে দেওয়া আছে, আপনাদেরকে শুধু আমি এই সলভটুকু বুঝাই দিব এখান থেকে। ঠিক আছে? এবার আরেকটা অঙ্ক দেখুন। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বিসিএসের পরীক্ষা আসে এবং আপনার প্রাইমারি বলেন, নিবন্ধন বা অন্যান্য যে কোনো জবের পরীক্ষাতে এই ধরনের অঙ্ক খুবই আসে। মিশ্রণের অঙ্কগুলো খুবই আসে। এই কারণে এই অঙ্কটি যদি ভালোভাবে আপনারা এখান থেকে বুঝতে পারেন, তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্কই আসুক না কেন আপনারা অবশ্যই অ্যান্সার করতে পারবেন। দেখুন, 7 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? বুঝতে পারছেন? 7 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত হচ্ছে এই 7:3। এখন তাহলে আমাদের অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের যোগফল হবে 7-এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে কত হবে? 10। ঠিক আছে? এখন কেরোসিনের পরিমাণ আমরা বের করব এবং পেট্রোলের পরিমাণ আমরা বের করব। এখানে অনুপাত তো দেওয়া আছে। তাহলে দেখুন কেরোসিনের পরিমাণ আমরা বের করব কিভাবে? এই 60-এর কেরোসিন কত আছে? 7 আছে, আর মোট টোটাল কত হবে? 10। তাহলে লিখতে পারি 60-এর 7/10। 0 কাটলে 6-7 42। এটা কেরোসিনের পরিমাণ আমার বের হয়ে গেল। এখন পেট্রোলের পরিমাণ কীভাবে বের করব? 60-এর 3 ভাগ হচ্ছে 10, 0 কাটা 318। এখন দেখুন লেখা আছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশাতে হবে? তাহলে ওই মিশ্রণে আমাদের পেট্রোল মিশাতে হবে। তাহলে আমরা এক্স পরিমাণ মিশ্রণে কী করব? পেট্রোল মিশাবো। ঠিক আছে? এই এক্স পরিমাণ আমরা পেট্রোল মিশাবো। তাহলে এখন অনুপাতটা দেওয়া আছে, দেখুন এটা কি? আপনার হচ্ছে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত এটা। তাহলে এখন আমাদের দেখুন আমরা কিন্তু কেরোসিন এবং পেট্রোলের পরিমাণ বের করে ফেলছি, তাই না? আর মিশাতে হবে কার সাথে? পেট্রোলের সাথে। মিশানো মানে কি? যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব কত? এই 18-এর সাথে আপনার এক্স পরিমাণ যে পেট্রোল মিশাতে হবে সেই এক্স যোগ করে দেবো। তাহলে হবে কত? 18 প্লাস এক্স হবে। ঠিক আছে? এখন দেখুন এই যে কেরোসিনের পরিমাণ কত? 42, তাই না? তাহলে 42 অনুপাত 18 যোগ এক্স। বুঝতে পেরেছেন? 42 অনুপাত 18 যোগ এক্স। এটা হচ্ছে কার পরিমাণ? কেরোসিনের পরিমাণ। আর আপনার 18 যোগ এক্স হচ্ছে আপনার পেট্রোলের পরিমাণ। যেহেতু এক্স পরিমাণ পেট্রোল মিশাতে হবে, তার মানে যোগ করতে হবে এটা। এটা অনুপাত এটা সমান দেওয়া আছে কত? 3:7। অনুপাত মানে কি? ভাগ। তাহলে 42 ভাগ 18 প্লাস এক্স ইকুয়াল টু 3/7। এখন আমরা কি করব? গুণ করে দিব। এই 3 দিয়ে গুণ করে দিন। 18-এর সাথে 3 গুণ করলে 54, 3 আর 3-এর সাথে এক্স গুণ 3x। এই 42-এর সাথে 7 গুণ করলে কত হবে? 294। তাহলে 3x সমান হবে কত? 294 বিয়োগ হবে 54। 294 থেকে 54 বাদ দিলে কত হয়? 240। আর এখানে 3 দেখুন এক্সের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে 3 আমরা যদি এখানে ভাগ করে দিই, গুণ থাকলে এখানে আসলে ভাগ হবে, কাটাকাটি করলে কত হবে? 80। তাহলে আমাদের ওই মিশ্রণে 80 লিটার পেট্রোল কী করতে হবে? মিশাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। এবার একটি বীজগণিত অঙ্ক দেখুন, খুবই সহজ। a + b = 5 এবং a - b = 3 হলে a b এর মান নির্ণয় করো। তাহলে a b সূত্রটা তো আপনাদের মুখস্থ রাখতেই হবে। a b = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে a + b এর মান কত? 5 ভাগ 2 হোল স্কয়ার, আর a - b এর মান কত? 3। তাহলে 3 ভাগ 2 হোল স্কয়ার। এখানে 5 এর উপর স্কয়ার দিলে 25, 2 এর উপর স্কয়ার দিলে 4, 3 এর উপর স্কয়ার দিলে 9, 2 এর উপর স্কয়ার দিলে 4। তাহলে লসাগু করুন 4, তাহলে হচ্ছে কত? 25 - 9। তাহলে এখানে 16 হচ্ছে, 25 থেকে 9 বাদ দিলে কত? 16। 16 ভাগ 4, কাটাকাটি করলে কত হবে? 4। উত্তর হবে কত? 4। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এর আরেকটা অঙ্ক সলভ করবো আমরা, অর্থাৎ 10তম বিসিএসের প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে আমি সলভ করে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনাদের এই 10তম বিসিএসের প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন 9 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত?
তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে কি লসাগু গুণন গসাগু। সংখ্যাগুলোর গুণফল দেওয়া আছে কত 1536 সমান গসাগু তো দেওয়া নেই, বের করতে হবে গসাগু। লসাগু দেওয়া আছে কত 96। তাহলে আমরা এখন কি করতে পারি, এটা লিখে এখন কি করব, গসাগু সমান 1536-এর নিচে 96 ভাগ করে দিতে পারি, যেহেতু গুণ আছে এর নিচে গেলে কি হবে ভাগ হবে, কাটাকাটি করলে কত হবে 16, উত্তর হবে কত 16। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, দশমিকের অঙ্ক। এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো দেখুন এই অঙ্কটা সলভ করার আগে আপনাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দশমিকের পরে দেখেন কয়টি সংখ্যা আছে সেটা আগে বুঝতে হবে। এই প্রথম দশমিকের পরে আছে একটি সংখ্যা, তাই না? আবার দ্বিতীয় দশমিকের পরে এই যে 2 নাম্বারটা আছে, 2 নাম্বার রাশির আপনি দেখেন দশমিকের পরে 2টা সংখ্যা আছে, আর 3 নাম্বার রাশি দশমিকের পরে 3টা সংখ্যা আছে। তাহলে মোট সংখ্যা আছে কয়টা, এখানে 3টা, এখানে 2টা, কয়টা হলো 5টা, আর এখানে একটা 6টা। তাহলে আপনার দশমিকের পরে সংখ্যা কয়টা হবে 6টা হবে, ঠিক আছে বুঝতে পেরেছেন। এখন দেখুন লাস্টের সংখ্যা কত, 1 না, এই যে লাস্টে 1, সবগুলো 1 হবে। লাস্টের সংখ্যা 1 লিখবেন আর 5টা শূন্য বসায় দিবেন, বুঝতে পারছেন। অর্থাৎ 1 2 3 4 5 6 আপনার 6টা সংখ্যা হবে, লাস্টেরটা হবে শুধু কি 1, আর এর আগেরগুলো সব হবে কি শূন্য। দেখুন 1 2 3 4 5, 5টা শূন্য হবে আর একটা সংখ্যা হবে, মোট 6টা সংখ্যা হয়েছে। দশমিকের পরে 6টা সংখ্যা, বুঝতে পেরেছেন। আচ্ছা এবার দেখুন নিচে আসেন, নিচে হচ্ছে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, নিচেও 6টা সংখ্যা হবে, কিন্তু নিচে আবার দেখেন এই যে শেষের সংখ্যাটা 2 আছে, তার মানে 2গুলো সব গুণ করে দিতে হবে। এই 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে 8। তাহলে আমরা এখানে লিখবো কি 8, ঠিক আছে, এই যে 8 লিখে ফেলছি, দেখুন 8 এখানে, এখানে আমরা লিখলাম কি 8। এখন এখানে সংখ্যা হবে কয়টা 6টা না মোট, তাহলে আর 5টা কি করবেন শূন্য দিয়ে দিবেন। এই দেখুন 1 2 3 4 5 আর এই যে 8 হয়েছে। দেখেন 0.5টা শূন্য, একটা 6 একটা 1, আর 0.5টা শূন্য একটা 8। এখন আমরা কি করবো, এই দশমিক এখানে সামনে এখান থেকে একটা দশমিক আছে, তাই না, এই দশমিক উঠাই দিব। দশমিক উঠাই দিয়ে এই নিচে আমরা কি করব গুণ চিহ্ন দিব। দশমিক উঠাই দিলে নিচে কি করতে হয় গুণ চিহ্ন দিতে হয়। গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য লিখতে হয় 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা কী করতে হয় শূন্য দিতে হয়, বুঝতে পারছেন। এবার এখানে দেখেন দশমিক আছে, এই দশমিকটা আমরা উঠাই দিব। দশমিকের জন্য উপরে এবার উপর করতে হবে গুণ, উপরে 1, আর দশমিকের পরে সংখ্যা আছে কয়টা 1 2 3 4 5 6, 6টা, তাহলে কী করতে হবে 6টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6, 6টা শূন্য দিতে হবে। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য 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 এই শূন্য, এই 1 এই 1 কাটা। আর এখানে তো উপরে থাকে 1 আর নিচে থাকে 8। আর দেখেন এই যে শূন্য আছে না দশমিকের, এই যে উঠাই দেওয়ার পরে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলোর কোনো দাম নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 1/8। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা অঙ্ক করাবো, খুবই সুন্দর একটা অঙ্ক এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কগুলো নিবন্ধন পরীক্ষাতে আসে প্লাস প্রাইমারি পরীক্ষাতেও আসে, তো এই অঙ্কটি আপনারা খুব ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন মানে আসল 8 বছরে আপনার সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে সেটা আমার বেড়ে যায়, কয় গুণ হবে 3 গুণ হয়ে যাবে সেটা লাভটা আমার। তাহলে এখানে আমরা আসলটা ধরে নিব হচ্ছে, আসল মানে হচ্ছে পি, এই আসল পি সমান আমরা ধরবো হচ্ছে x টাকা, ঠিক আছে। আসলে x টাকা ধরে নিব, তাহলে সুদে আসলে 3 গুণ, তাহলে সুদের সাথে এবং আসলের এবার 3 গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 গুণ, এই যে আসল, তাহলে হবে কি 3x টাকা। এখন আমাকে সুদটা বের করতে হবে। আমি তো এখানে আসল করলাম, সুদ আসলও করলাম, কিন্তু সুদটা তো আমি জানি না, তাহলে আমার সুদ কত হচ্ছে। তাহলে সুদ সমান আমরা জানি কি সুদ আসল বিয়োগ হচ্ছে আসল। এটা সূত্রটা আপনার মুখস্থ রাখতে হবে। সুদ সমান হচ্ছে সুদ আসল বিয়োগ হচ্ছে আসল। সুদ আসল কত 3x আর আসল কত x, তাহলে 3x এর থেকে x বাদ দিলে কত হয় 2x, ঠিক আছে। এখন আমরা জানি কি আই সমান PNR, এটা একটা সূত্র। আই সমান হচ্ছে PNR, সরল মুনাফার সূত্র। আই সমান হচ্ছে PNR। আচ্ছা আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে শতকরা কত হার, মানে সুদের হার বের করতে হবে। হার হচ্ছে 8 দ্বারা প্রকাশ করা হয়। হারকে কি দ্বারা প্রকাশ করা হয় 8 দ্বারা প্রকাশ করা হয়। আইকে প্রকাশ করে সুদ, পিকে প্রকাশ করা হয় আসল, এন হচ্ছে কত বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে আর সমান কি হবে, আর সমান হবে এই আয়ের নিচে পিএনটা দিয়ে দিবেন। গুণ অবস্থা আছে না পিএন, পিএন হচ্ছে এই আয়ের নিচে চলে আসবে। তাহলে আই ভাগ হবে পিএন। আই মানে কত, এখানে আই মানে হচ্ছে এখানে 2x, আর পি মানে এখানে কত x, আর আপনার হচ্ছে এন মানে হচ্ছে 8, এই যে 8 বছরে 8। তাহলে x কাটা 2 দিয়ে এবার 8 কাটে, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে আমার থাকছে কত 1/4। কিন্তু এই যে সুদের হার বলা আছে, হার মানে কি পার্সেন্টেজ, তাহলে এখানে কি করতে হবে 100 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। তা 4 দিয়ে যদি 100কে আমরা আপনার হচ্ছে কাটি তাহলে কত হবে 25 হবে। তাহলে উত্তর হবে কত 25 টাকা। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি। আরেকটা অঙ্ক আমরা সলভ করবো, এটা বীজগণিত অঙ্ক, খুবই সহজ অঙ্ক এটি। যদি x - 5 × a + x = x² - 25 হয় তবে a এর মান কত। তাহলে আমরা লিখবো x - 5 × a + x = x² - 25।
তাহলে এখন আমরা কি করব, দেখেন এটা এখানে রেখে দেবো, রেখে দিয়ে এটাকে হচ্ছে কি করব, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 25 হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এক্স হচ্ছে এ আর 5 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 উভয় পাশে থেকে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের এখানে থাকছে কি এ প্লাস এক্স, আর এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস 5। তো আমরা কী করলাম, এক্সটাকে এদিক নিয়ে আসি। তাহলে এ প্লাস এক্স, এখানে এক্স প্লাস অবস্থা আছে, এদিকে আসলে কী হবে, মাইনাস হবে। তাহলে এই এক্স আর এক্স কী হবে, কেটে যাবে। তাহলে এই সমান কত হবে, 5। অ্যান্সার হবে কত, 5। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটু গুরুত্বপূর্ণ অঙ্ক এখন আমরা সলভ করব, সেটি হচ্ছে দেখুন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো। চিনি মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পাওয়ার কারণে ওই পরিবার চিনি খাওয়া একটু কমাই দিল। তাহলে তার এখন ওই চিনি যে বাবদ ব্যয় তাহলে কত বৃদ্ধি পেল না, মানে বেশি কমানোর কারণে যে চিনি বাবদ তার ব্যয় হয় সেটা তার বৃদ্ধি পেল না কমানোর কারণে। মানে প্রতি মাসে যার 25% যে তার প্রতি মাসে যা যতটুকু চিনি লাগতো বৃদ্ধি পাওয়ার কারণে সে চিনির ব্যবহার করাটা একটু কমাই দিছে। সেই কারণে যে চিনি বাবদ তার যে ব্যয় সেটা তার বৃদ্ধি পেল না। প্রতি মাসে যে টাকা তার খরচ হতো এই মাসে তার সেই টাকায় খরচ হলো। তো ওই পরিমাণ চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো, এবং তাহলে সে শতকরা আসলে কত কমালো সেটা এখন আমাদের দেখার বিষয়। 100-100-র মধ্যে সে কতটুকু কমালো 100 টাকার ভিতরে, সেটা এখন আমাদের দেখতে হবে। শতকরা বলছে, দেখতে হবে এখন। তাহলে 25% বৃদ্ধি অর্থাৎ কি, যদি পুরো মূল্য 100 টাকা হতো তাহলে এখন বর্তমানে সেটার মূল্য কয় টাকা হচ্ছে, 125 টাকা। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য 125 টাকা হলে পুরো মূল্য কয় টাকা ছিল, 100 টাকা ছিল। তাহলে 125 টাকায় পুরো মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে বর্তমান মূল্য যদি 1 টাকা হয় তাহলে পুরো মূল্য কি অবশ্যই কম ছিল, কম থাকলে কী হবে, ভাগ হবে। এখন বর্তমানে তাহলে 100 টাকা যদি হয়, একের থেকে দেখেন 100 বড়, যেহেতু শতকরা বলছে এই জন্য 100 টাকা হলে তাহলে পুরো মূল্য কত হবে, বেশি হবে। 100 গুণ 100 ভাগ হবে 125। এবার কাটাকাটি করলে দেখুন 25 দিয়ে কাটেন, 4-25 100, 5-25 হচ্ছে 125। আবার 5 দিয়ে 100 কাটলে হয় 20। তাহলে এইখানে শূন্য আর 4 দুগুণ 8, 80 টাকা হচ্ছে। এখন চিনি খরচ সে কমালো কত টাকা, তাহলে 100 থেকে আমাকে 80 বাদ দিতে হবে। যেহেতু 100 টাকায় সে কমাচ্ছে, 25% বৃদ্ধি পাওয়াতে সে কমাই দিল আর কি, 100 টাকার মধ্যে সে কমাইছে আর কি। তাহলে তার কত টাকা সে কমালো, তিনি খরচ কমাতে 100 বিয়োগ হচ্ছে 80, তাহলে 20 টাকা সে কমাইছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি। এইভাবে অঙ্কটি করতে হবে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক আমরা সলভ করবো এখন। দেখুন, ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে। ত্রিভুজের একটি কোণ উহার যদি অপর দুটি কোণের, অর্থাৎ অপর দুটা কোণের যোগফলের যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হবে, সমকোণী হবে, স্থূলকোণ হবে, সমবাহু হবে, না সূক্ষ্মকোণী হবে। এটা এখন আমরা একটু দেখব। আমরা ধরে নিলাম যে একটি কোণ এক্স, ঠিক আছে, অপর দুটি কোণের সমষ্টিও ধরে নিলাম এক্স। একটি কোণ এক্স ধরলাম এবং আর যে দুটো কোণের সমষ্টি সেটাও আমরা ধরলাম কিন্তু এক্স। এখন আমরা কি করলাম, ওই কোণটা এবং অপর দুটি কোণের যে সমষ্টি সেগুলো সব কী করে দিলাম, যোগ করে দিলাম। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না, এটা আমরা জানি। তাহলে ত্রিভুজের এই একটি কোণ এবং অপর দুটি কোণের সমষ্টি সেগুলো আমরা সব যোগ করে দিলাম। যোগ করলে আমাদের সমষ্টি কত হলো, 180 ডিগ্রি হলো। তাহলে এক্স প্লাস এক্স 2x সমান 180, তাহলে ভাগ করলে কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ কত ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের এই হবে কি, সমকোণী ত্রিভুজ। আরেকটি বীজগণিত অঙ্ক দেখুন, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে। তাহলে এখানে দেখুন আছে কি a প্লাস বি প্লাস সি সমান 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি সমান 0, অতএব a প্লাস বি সমান মাইনাস সি। লিখতে পারি না, সিটাকে এদিক নিয়ে আসলাম, এটা আমরা এখান থেকে লিখে রাখলাম। ঠিক আছে, এখন আমরা এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রদত্ত রাশিটা লিখলাম। লেখার পরে দেখুন এটুকু চিন্তা করুন, এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে আমরা বসাই দেবো। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র, আমরা এখানে বসাই দিলাম। এখানে সি কিউব আছে, সি কিউব থাকলো। এখন দেখুন a প্লাস বির মান আমরা এখানে বের করে রাখলাম কি, মাইনাস সি না, তো মাইনাস সিটা এখানে লিখলাম। লেখার পর এখন দেখুন এটা আবার দেখুন কি হচ্ছে, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, দেখুন এই মাইনাস এ বি বাদ দেন, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। আশা করি একটু বুঝতে পেরেছেন। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে যে মাইনাস ab আছে, এই যে মাইনাস ab আর প্লাস সি কিউব। তাহলে এখন দেখুন এখানে তো মাইনাস সি বসালেন, এখানে a প্লাস বির মান আবার মাইনাস সি, এই সিটা এখানে বসা দিন।
তাহলে মাইনাস সি আর উপরে হোল স্কোয়ার আছে, এই জন্য কী হবে, হোল স্কোয়ার দিতে হবে। আর এখানে 2ab আর ab হয়ে গেল কি মাইনাস 3ab, আর এখানে সি কিউব। আচ্ছা দেখুন, এখানে মাইনাস সি থাকলো, এখানে যে মাইনাস সি হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, এই সি এর উপর স্কোয়ার উঠে গেলো, বুঝতে পারছেন? হোল স্কোয়ার থাকলে তো মাইনাস তো প্লাস হয়ে যায়, সি স্কোয়ার হলো, এখানে হচ্ছে মাইনাস 3ab প্লাস সি কিউব। আচ্ছা এবার কী করবেন, এই সি দিয়ে গুণ করে দিন, এই মাইনাস সি দিয়ে গুণ করে দিন, তাহলে হবে কি মাইনাস সি কিউব হবে, যে মাইনাস সি কিউব, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 3ab ইন্টু সি হবে, আর এখানে সি কিউব। তাহলে এটা মাইনাস সি কিউব, এটা প্লাস সি কিউব, এই সি কিউব কাটলে কত হবে, 3abc। তাহলে আমাদের উত্তর হবে কি 3abc। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমার 10তম বিসিএসের ম্যাথ অংশটুকুর সলিউশন। আশা করি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই 15টি অঙ্ক দেখেছেন তাদের এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে। আশা করি 10তম বিসিএসের অঙ্কগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এরপরে আমি আবার 11তম বিসিএসের কোশ্চেন সলভ করে দিব, ম্যাথমেটিক্স অংশটুকু, তারপরে 12-13 এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ক্লাস নিয়ে বিসিএসের যে ম্যাথ অংশটুকু সেটাও ইনশাল্লাহ আমি কভার করে দিব। তাহলে আপনাদের বিসিএস প্লাস প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস অন্যান্য জবের ম্যাথ অংশটুকুর ক্ষেত্রে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এইগুলো সলভ করলে আশা করি আপনারা চাকরি পরীক্ষাতে অবশ্যই এখান থেকে কমন পাবেন, এবং এই রিলেটেড অঙ্কগুলোই জবের এক্সামগুলোতে আসে। তো ঠিক আছে, আপনারা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ক্লাস পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন যেন অন্যান্য চাকরি প্রত্যাশী যে ভাই বোনেরা আছে তাদেরও এই ক্লাসটি করে উপকার হয়, কারণ তারা সবাই ম্যাথ থেকে খুবই ভয় পায়। আসলে ম্যাথ অংশটুকু খুবই সহজ, ইজি। যদি ম্যাথ বুঝে করা যায় তাহলে ম্যাথ ভালো করা যাবে, এবং চাকরি পরীক্ষাতে আপনাকে ম্যাথ ভালো করতে হলে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনি না করুন, আপনি যত ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হন, পরীক্ষার হলে গিয়ে আপনি পারা ম্যাথ সেটা পারবেন না। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে ম্যাথ স্টাডি করতে হবে। ম্যাথকে অনেকে, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা ম্যাথটাকে অবহেলা করি, এসব ম্যাথ তো পারি, 6-7 অঙ্ক, 8 অঙ্ক, এগুলো তো আমরা পারি। তো পরবর্তী দেখা যায় যে চাকরি পরীক্ষাতে গিয়ে ওই ম্যাথ অংশ আর সলভ করতে পারে না, পারা অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না। এই কারণে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। ম্যাথকে প্রতিদিন দৈনিক আপনাকে 1 থেকে 2 ঘন্টা এই ম্যাথের পেছনে পরিশ্রম করতে হবে, তাহলে অবশ্যই আপনারা ম্যাথ ভালো করতে পারবেন। এবং যারা আর্টসে আছেন, কমার্সে আছেন, পড়াশোনা করছেন, তাদেরকে তো ম্যাথে খুবই গুরুত্ব দিতে হবে। এই কারণে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে, এবং তারা যেন ম্যাথে জবের এক্সামগুলোতে ভালো করতে পারে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী 3 সালে আবার আমার ক্লাস করবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।